কুয়াকাটার কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। লাস্ট একটা বুলডোজার ঝড় গেল, সেই ঝড়ে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিল। সেখানে তারা সেলিব্রেট করেছেন। ঠিক 8 দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে। রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা বাঁচি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আওয়ামী লীগের লোকজন এই আক্রমণ করেছে। আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছে, এই কথাকে যদি সত্য ধরা হয় তাহলে সেটার সূত্র ধরে সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা রিট করা হয়েছিল এবং সেই রিট এবার হাইকোর্ট থেকে খারিজ করে দেয়া হলো। বন্ধুরা, আমরা যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থক আছি বলতে পারেন আমাদের জন্য এই খবরটা অত্যন্ত খুশির খবর রে ভাই, কারণ ইউনূস সাহেব কার্যত হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা বাঁচি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। সর্বশেষ বাংলাদেশে যে লাস্ট একটা বুলডোজার ঝড় গেল, সেই ঝড়ে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, তো মোটামুটি সেই আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলাম যে হ্যাঁ একদম ঠিক আছে, এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত 13 তারিখ। ঠিক 8 দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে। রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন। তো তার এই স্টেটাসের কমেন্টে কেউ লিখছেন, আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন। কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারাবেন না, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রাখছে। এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার, যারা কাফির হেটার্স, তারা একরকম বক্তব্য দিচ্ছেন, যারা তার সাপোর্টার্স তারা আরেক রকম বক্তব্য দিচ্ছেন। আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়, 2019 থেকে কন্টেন্ট তৈরির কাজ করে। আর অমর 21 বইমেলার মধ্যে আছে। জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি তার যে স্ট্যাটাসটা ছিল, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নেই। কেননা দেখেন, সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয়, তাহলে কি দেশে এত পুলিশ আছে, আর্মি, সেনাবাহিনী, তাদের তো অন্য কাজ আছে। নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ। তো এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব? তবে আগুনের যে ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নিসন্ত্রাস। তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নিসন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে। কেউ বলছেন যে না, একদম উচিত শিক্ষা হয়েছে, আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, ধ্বংস করছে, এদের তো এমন সাজাই হওয়া উচিত। এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে, তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে, তখন আবার অন্যরা বলছে কেন ভাই, তাদের বাড়ি না, তোমারটা বাড়ি, তো তোমারটা তো আগুন দিছে, তুমি পারলে ঠেকাও, তারাটা ঠেকাইতে পারে নাই, তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই। বিষয়গুলো কিন্তু অশনি সংকেত। বন্ধুরা, আমরা যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থক আছি বলতে পারেন আমাদের জন্য এই খবরটা অত্যন্ত খুশির খবর রে ভাই, কারণ
ইউনূস সাহেব কার্যত হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, হাত জোর করে নিজের ভুল স্বীকার করতে এখন বাধ্য হয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে আমি যে অপবাদটা দিয়েছিলাম ক্ষমা করে দাও, আমি আর ওই অপবাদের বোঝা শেখ হাসিনার ঘাড়ে চাপাবো না, এবার আমাকে এই যে কুঠুরি আছে এই কুঠুরি থেকে মুক্তি দাও, নত দেশের মানুষ আমাকে জুতো পেটা করবে। এইবার এই যে অপবাদ দিয়ে আমি যে কলে পড়ে গিয়েছি এখান থেকে আমাকে বেরোতে হবে। তাই কার্যত ইউনূস সাহেব এইভাবে হাত জোর করে ক্ষমা চেয়ে যে জিনিসটার জন্য শেখ হাসিনাকে অপবাদ দিয়েছিল এখন সেই কাজটাই নিজে করছে। সেই জন্যই বলছি এটা শেখ হাসিনার জন্য অত্যন্ত একটা জয় এবং আমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর। এবং যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারত বিরোধী জনগণ আছে তাদের তো ভাই মুখে চুনকালি লেগে গেল। এবার কোথায় গিয়ে জামাত শিবির পাকিস্তানের দালালেরা মুখ লোকাবে? কোথায় গিয়ে? তোমাদের তো চুনকালি মেখে মুখে মুখে চুনকালি মেখে গলায় গামছা ঝুলিয়ে কলসি ঝুলিয়ে নদীতে ঝাঁপ মারতে হবে। এবার তোমাদের ইউনূস সাহেব যে ঘটনা ঘটিয়েছে কি করবা এবার? বন্ধুরা, এতদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে নানা রকম অভিযোগ লাগানো হয়েছে দুর্নীতির বিষয় নিয়ে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই যমুনা ব্রিজ নিয়ে ঘোটালা হয়েছে, এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে, নানা অভিযোগ একটার পর একটা লাগানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একটাও অভিযোগের সুস্পষ্ট প্রমাণ দিয়ে সেই অভিযোগটা স্ট্যাবলিশ করা সম্ভব হয়নি। শুধু মুখের কথাতেই এরা বুলি আউড়িয়ে গিয়েছে। এই আয়নাঘর আছে, এই 26 লক্ষ ভারতীয় আছে, কিন্তু কাজের কাজে আজও পর্যন্ত এই 7 মাসে আজও পর্যন্ত এই সরকার শেখ হাসিনার একটা দুর্নীতির ব্যাপারেও এখনো পর্যন্ত পাকাপাকিভাবে একদম পাকাপাকিভাবে দুনিয়ার সামনে সেটা এস্টাবলিশ করতে পারেনি। এবং এখন আমরা দেখছি যে একটা ঘটনাতে এস্টাবলিশ করা তো ছাড়ুন, যে একটা অপবাদ দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে, সেই অপবাদটাই কার্যত নাক কান মূলে দায়ভার থেকে বেরিয়ে আসলো। বন্ধুরা, কথা বলছি আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। আপনাদের মনে আছে কি এই কয়েকদিন আগে পর্যন্ত শেখ হাসিনাকে চরম দুর্নীতির আওতায় আনা হয়েছিল এই আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে? কি বলেছিল? এই যে দেখুন, এখানেই দেখুন, এই যে প্রথম আলোর সংবাদ থেকে কিন্তু আমি এটা দেখাচ্ছি। তারা বলেছিল আদানির বিরুদ্ধে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়মের অভিযোগ তুলেছিল অন্তর্বর্তী সরকার। এবং কেন তোলা হয়েছিল? কারণ বিদ্যুতের দাম নির্ধারণে আদানির সঙ্গে গোলাগুলি করেছে শেখ হাসিনা। বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানি বিদ্যুৎ কেন্দ্র, এবং শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে দেশের ক্ষতি করে আদানিকে লাভ করার জন্য এই বেশি টাকা মূল্য দিয়ে বাংলাদেশের জন্য বিদ্যুৎ কেনে। কিন্তু যেখানে আমাদের দেশে সেই পরিমাণ বিদ্যুৎ আমরা উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু তা সত্ত্বেও দেশে বিদ্যুৎ উৎপাদন না করে শেখ হাসিনা ভারতের দালাল হয়ে স্বৈরাচারী শাসক ভারতের সুবিধা দিতে গিয়ে আদানির থেকে বেশি বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনেছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়ে একটা রিট হাইকোর্টে করা হয়েছিল। রিটটি করেছিলেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। তিনি নরসিংদীর লোক, নরসিংদীর অ্যাডভোকেট। তিনি এই রিটটি করেছিলেন, শতপ্রণোদিত হয়ে তিনি রিটটি করেছিলেন। সেই রিট হাইকোর্ট একেবারে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, আওয়ামী লীগের আগামীতে রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। নতুন কোনো ঘটনা যদি না ঘটে, সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে। এই রিটের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে জানা যায় যে এই লোক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া, তার বোন বিসিএস পরীক্ষা, আওয়ামী লীগের সময় বিসিএস পরীক্ষা দিয়ে টেকেনি সহ বিভিন্ন অভিযোগ, ব্যক্তিগত ক্ষোভ আছে। সেই ব্যক্তিগত ক্ষোভের কারণেই আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আবেদন করেছিলেন হাইকোর্টে। হাইকোর্ট সেটা আমলেই নেয়নি, আমলে না নিয়ে সেটা একেবারে খারিজ করে দিয়েছে। এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নাকি সরকারের নেই। যদিও সরকার থেকে এরকম আলোচনা চলছে, সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অনেকখানি এগিয়ে গেছেন, এরকম ভাষ্যও তার মুখ থেকে শোনা গেছে। দলীয় রাজনৈতিক ঐক্য যদি হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এরকম প্রস্তুতি সরকারের রয়েছে, তেমনটা তিনি বলেছেন। এই আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া, যিনি যার রিটটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে, তিনি আরও দুটো রিট করেছিলেন। সেই দুটো রিটের মধ্যে একটা ছিল বর্তমান সরকার অন্তত 3 বছর যেন ক্ষমতায় থাকতে পারে, আরেকটা হচ্ছে শেখ হাসিনা আমলের যত কিছুর নামকরণ, সেই নামকরণগুলো বাতিল করে দেয়া। সেই দুটো রিটও এর আগে খারিজ হয়ে গেছে। কোনো রিট আমলে নেননি, আদালত আমলে না নিয়ে সেগুলো বাতিল করে দিয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে রিট হাইকোর্ট বাতিল করে দিল যখন, তখন একটা ওয়েই সামনে সরকারের খোলা থাকলো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংশোধন করা হয়েছে সেখানে কোনো দলকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়নি। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের অপরাধ বিচার করে তাকে নিষিদ্ধ করার যে ওয়ে, সেই ওয়েটাও সরকারের সামনে নেই। একমাত্র সরকারের সামনে খোলা আছে রাজনৈতিক ঐক্য করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। সেই ব্যাপারে বিএনপি রাজি হবে না, সেটা বিএনপি অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছে যে
বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু সম্প্রতি গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র সমন্বয়করা বেধড়ক পিটানি খাওয়ার পরে নতুন করে এই ব্যাপারটা আবার সামনে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। সেই ব্যাপারে সরকারের উপদেষ্টারা কথা বলছেন, কিন্তু সাম্প্রতিক মব কালচার যেভাবে বেড়েছে তাতে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বেড়েছে। আন্তর্জাতিক চাপ এতটাই বেড়েছে যে তারা এই পথে আর হাঁটবেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই আলোচনা যখন করছি তখন ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে রয়েছেন এবং আগামীকাল তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ফ্রান্স সফরে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, তার সেখান থেকে বিভিন্ন রকমের খবর আসছে। শোনা যাচ্ছে যে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের একজন ইউটিউবার যেভাবে উস্কানি দিয়ে 32 নম্বরের বাড়ি ভাঙিয়েছেন, বুলডোজার সাপ্লাই দিয়েছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।